আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করছি। আজকের এই পর্বে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের আলোচনা করব। গ বিভাগে প্রথম প্রশ্ন 7 নম্বর দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু পি এবং cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু কিউ। ক নম্বরে বলা হয়েছে যে দেখাও যে পি কিউ ইজ ইকুয়াল টু cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। তো বাম পক্ষে পি কিউ আছে, পি কিউ এর মান আমরা প্রথমে খাতায় লিখে নিলাম। দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু পি এবং cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু কিউ। তো বাম পক্ষ হচ্ছে পি কিউ, পি আর কিউ, পি কিউ এর মান বসানো হলো। দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ে, সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। এখান থেকে আমরা cot স্কোয়ার থিটা কমন নিলাম। cot স্কোয়ার থেকে cot স্কোয়ার কমন নিলে 1 হয়। আর cos স্কোয়ার থেকে কিভাবে cot স্কোয়ার কমন নিব? তো cot স্কোয়ার কমন নেয়া মানে তো হচ্ছে ভাগ করা। তো এখানে যেহেতু cot স্কোয়ার নাই, cos স্কোয়ারকে cot স্কোয়ার দিয়ে ভাগ করলে cos বাই cot, cos স্কোয়ার বাই cot স্কোয়ার হয়। এবারে এই নিচের যে cot স্কোয়ারকে ভাঙলে cos স্কোয়ার বাই sin স্কোয়ার হয়। ওপরের cos স্কোয়ারের সাথে এটা ভাগ অবস্থায় আছে, আমি একবার এটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিয়েছি, cos বাই sin উল্টে গিয়ে sin বাই cos। এখন এই cos স্কোয়ার যদি কেটে দেওয়া হয় তাহলে এখানে 1 মাইনাস sin স্কোয়ার থাকে, 1 মাইনাস sin স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার। এটাই আমাদের ডান পক্ষ। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট পি কিউ। পি কিউ এর মান তো আমরা একবার তুলে নিয়েছি, তো এখানে খ নম্বর প্রশ্নে আর সেটা তোলা হলো না, ইচ্ছা করলে তুলতে পারো। বাম পক্ষে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি কিউ এর জায়গাতে পি আর কিউ এর মান বসানো হলো। এখন এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, একটা অনুসিদ্ধান্ত আছে 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। তো সেই সূত্রানুসারে বা অনুসিদ্ধান্ত অনুসারে 4 cot থিটা ইন্টু cos থিটা। এরপরে ডান পক্ষে যেহেতু একটা 4 এর পরে রুট আছে, তো আমরা এখানে একটা রুট ওভার আনবো। তো রুট ওভার আনতে গেলে ভেতরে যে স্কোয়ার দিতে হবে, কারণ আমরা জানি যে স্কোয়ার আর রুট পরস্পরের বিপরীত জিনিস কাটা যায়। এখন এই cot স্কোয়ারটাকে রেখে cos স্কোয়ার সেটাকে ভেঙে আমরা 1 মাইনাস sin স্কোয়ার লিখলাম। তারপর cot স্কোয়ারের সাথে এই 1 মাইনাস sin স্কোয়ার যদি গুণ করে দেওয়া হয়, cot স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইন্টু sin স্কোয়ার। এরপরে এই cot স্কোয়ারকে ভেঙে আমরা পাবো cos স্কোয়ার বাই sin স্কোয়ার। এখন এই sin স্কোয়ার যদি কেটে দিই তাহলে cot স্কোয়ার মাইনাস cos স্কোয়ার হয়। এবার cot স্কোয়ার মাইনাস cos স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রানুসারে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে পি এর মান আর এটা হলো কিউ এর মান, তাহলে 4 রুট পি কিউ। এটাই আমাদের ডান পক্ষ। 7 গ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা লেস দেন 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। তো এই প্রশ্ন সমীকরণটা আমরা লিখে নিলাম, তারপর পি কিউ এর স্থলে পি কিউ এর মান বসিয়ে দেওয়া হলো। এরপরে উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন সবসময় উভয় পক্ষেই করতে হয়। যোজন বিয়োজন অর্থাৎ লবের সাথে হর যোগ, নিচে লব থেকে হর বিয়োগ। তো এই যে লব থেকে হর বিয়োগের করার সময় এই চিহ্নের দিকে তোমরা একটু খেয়াল রাখবা। লব বিয়োগ এই হরের এখানে মাইনাস ছিল, কিন্তু এই সামনের মাইনাসের কারণে হরের এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এভাবে করে ডান পাশেও যোজন বিয়োজন করা হলো, এখানে সাইড নোট লিখে দিতে পারো। এরপরে এই cos থিটা মাইনাস cos থিটা কেটে নিচে cot থিটা কাটা যায়, তাহলে উপরে দুইটা cot থিটা আর নিচে হচ্ছে দুইটা cos থিটা থাকে। আর ডান দিকে থাকে হচ্ছে এই রুট 3 মাইনাস রুট 3 কাটা উপরে, নিচে 2 এর সাথে 2 কাটা, উপরে তাহলে 2 2 4 আর নিচে রুট 3 যোগ করে 2 রুট 3। এবারে এই উপর নিচ থেকে 2 আমরা কেটে দিতে পারি, 2 এর সাথে যদি 4 কেটে দিই তাহলে এখানে 2 দুগুণা 4। cot থিটাকে আমরা ভেঙে cos বাই sin লিখতে পারি, নিচে cos যেহেতু ভাগ অবস্থায় আছে সেটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে 1 বাই cos থিটা লেখা যায়।
তাহলে এবার কস আর কস যদি কেটে দিই তাহলে এখানে 1/sin থাকে। 1/sin মানে কোসেক, তো কোসেকের মান অনেকটা অপরিচিত, তার থেকে আমাদের সাইন দিয়ে হিসাব করাটা সহজ। তাই এই 1/sinকে আমরা এই পাশে উল্টিয়ে sin থিটা লিখলাম। তাহলে ডান পাশের যে ভগ্নাংশটা আছে সেটাও উল্টিয়ে দিতে হবে, √3/2। এখন এদিকে যেহেতু সাইন আছে, তো আমাদের চিন্তা করতে হবে যে √3/2 সাইন কত ডিগ্রির মান। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে দিই তাহলে পাবো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মান 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছ, এ বি সি, আবার এই যে এখানে ডি। এখানে সি বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আর ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ আছে। সি থেকে ডি এর দূরত্ব এখানে 96 মিটার, সেই কথাটা এখানে আলাদাভাবে লেখা আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোণ সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। সিএডি, এই যে উপরের এই কোণটা, তো এই কোণটার মান আমরা কিভাবে বের করতে পারি? এখানে এই ত্রিভুজের ভেতরকার এই ডি কোণটা দেয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো এই যে এই পাশের আবার সি বিন্দুতে বিসিএ বা এসিবি কোণটা 60 ডিগ্রি দেয়া আছে। তাহলে এই পাশের এসিডি এই কোণটা, এটা সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। সেখান থেকে যদি আমরা এই এসিবি অর্থাৎ 60 ডিগ্রি মাইনাস করি তাহলে এসিডি সেটা পাওয়া যাবে হচ্ছে 120 ডিগ্রি। এখন এই যে এই ত্রিভুজটা এসিডি ত্রিভুজের এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অন্য কোণটা সহজেই বের করা সম্ভব, কারণ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো সেই কাজটাই করা হয়েছে। এসিডি আর হচ্ছে এসিবি কোণ এই দুইটা মিলে সরল কোণ হয়, অর্থাৎ 180 ডিগ্রি। চিত্রের দিকে খেয়াল করো। এসিবি কোণের মান প্রশ্নে দেয়া আছে 60 ডিগ্রি, মান বসানো হলো। 60টাকে ডান পাশে নিয়ে বিয়োগ করে দিলে এসিডি কোণের মান আমরা পাই হচ্ছে 120 ডিগ্রি। এখন যে ত্রিভুজটা এসিডি ত্রিভুজ, সেখানে তিনটা কোণ সিএডি কোণ, এসিডি কোণ আর হচ্ছে এডিসি কোণ, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সিএডি কোণের মান বের করতে হবে। এসিডি কোণের মান আমরা এই যে উপরে বের করেছি 120 ডিগ্রি, এডিসি কোণ 30 ডিগ্রি দেয়া আছে। তাহলে এই 120 আর 30 যোগ করে 150 হয়, সেটাকে ডান পাশে নিয়ে যদি আমরা 180 থেকে বিয়োগ করে দিই তাহলে হয় হচ্ছে 30 ডিগ্রি। এই কোণ সিএডি এর মান এটা। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি, এই যে চিত্রে দেখতে পাচ্ছ, বিসি হচ্ছে এই এবিসি ত্রিভুজের এই কোণ সংলগ্ন সন্নিহিত বাহু অথবা ভূমি বলতে পারি। তো এই ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য দেয়া নাই। তো আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে ওই ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অন্তত জানা দরকার। কোণ জানা দরকার, সেই কোণ এখানে দেয়া আছে। এখন এই যে এই পাশের যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই ওপরের সিএডি কোণটা আমরা ক নম্বরে বের করেছি, সেটার মান হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে এই নিচের এডিসি কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি। নিচের এই বাহুটা দেয়া আছে 96 মিটার। তো একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহুও সমান হয়, তার মানে এই যে এই সিডি বাহু আর এসি বাহুও সমান, অর্থাৎ দুইটাই 96 মিটার হওয়ার কথা। তো এটা যদি 96 মিটার হয়, তো আমরা এই যে এই এবিসি ত্রিভুজের একটা বাহু তাহলে পেয়ে যাচ্ছি। তারপর সেই বাহুর সাথে এই বিসি বাহুর সম্পর্ক নিয়ে তা আমরা বিসি এর মান বের করতে পারি। একটা চিত্র এঁকে নিয়েছি প্রশ্নের মতো। এই কোণটা 30 ডিগ্রি বের করেছি ক নম্বরে, সেই তথ্যটা এখানে ইনক্লুড করা হয়েছে। এখন ত্রিভুজ এসিডি এ সিএডি কোণ আর এডিসি কোণ 30 ডিগ্রি। এই যে এই এডিসি কোণ আর হচ্ছে এটা সিএডি কোণ, এই দুইটাই যেহেতু সমান, সেই জন্য এই সমান সমান কোণের বিপরীত বাহু দুইটাও সমান, অর্থাৎ এসি আর সিডি, এই সিডি আর এসি এই দুইটা বাহুও সমান, অর্থাৎ দুইটাই 96 মিটার। এবারে সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি থেকে আমরা এই বিসি এর মান বের করব। এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর এসি এর মান আমরা জানি সেটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ আর ভূমি, ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে কসের সম্পর্ক, তাই এখানে কসের সম্পর্ক কস 60 ডিগ্রি, যেহেতু এই যে কোণটা 60 ডিগ্রি দেওয়া ছিল, কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে বিসি আর অতিভুজ হলো এসি। বিসি এর মান আমাদের বের করতে হবে, আর এসি এর মান হচ্ছে 96। আর গুণন করা হলে 2BC ইজ ইকুয়াল টু 96। 2টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলে 96কে 2 দিয়ে ভাগ করে 48 মিটার। তো এটাই হচ্ছে বিসি এর মান।
8-এর শেষ প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। এসিডি এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজের এই যে এই এসি বাহু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি 96 মিটার, এই বাহুটা তো দেয়াই ছিল 96 মিটার। এখন শুধু এই এডি বাহুর দৈর্ঘ্যটা যদি বের করতে পারি তাহলেই এসিডি ত্রিভুজের পরিসীমা বের করা সম্ভব, কারণ পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর সমষ্টি। তো এখানে শুধু আমাদের এখন এডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তো সেটা আমরা এই ত্রিভুজ নিয়ে বের করতে পারবো না, কারণ এটা সমকোণী ত্রিভুজ না। তো এটা যদি আমরা এই এবিসি সমকোণী এবিডি এবিডি এই সমকোণী ত্রিভুজটার কথা ধরি, তাহলে এডিটা হচ্ছে তার অতিভুজ। তো সেই অতিভুজের মান বের করতে গেলে আমাদের অন্য একটা বাহুর দৈর্ঘ্য দরকার এই ত্রিভুজের। এবি বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, বিডি বাহুর এতটুকু হচ্ছে 96 মিটার আর বিসি হচ্ছে 48 মিটার, সেটা আমরা খ নম্বরে বের করেছি। তো তার মানে বিডি এর দৈর্ঘ্য 48 আর 96 এর যোগফল, তো বিডিটা জানা যাচ্ছে। তো বিডি জানা গেলে এখান থেকে এডি এর মান বের করা সম্ভব। এই ক্ষেত্রে এই যে সূক্ষ্মকোণ হচ্ছে এই 30 ডিগ্রি, আর এটা ভূমি ওই কোণের সাপেক্ষে, আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে আবার কসের সম্পর্ক নিয়েই এই এডি এর মান বের করতে হবে। ইচ্ছা করলে চিত্র আবার এঁকে নিতে পারো, না আঁকলেও সমস্যা নেই, যেহেতু এখানে উদ্দীপকের চিত্রটা দেয়াই আছে। তো বিডি মানে হচ্ছে বিসি আর সিডি এর যোগফল, অর্থাৎ 48 আর 96 যোগ করে 144 মিটার। এবারে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে আমরা পাবো cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বিডি বাই অতিভুজ এডি। cos 30 ডিগ্রির মান √3/2, বিডি এর মান হচ্ছে 144 আর এডি এর মান বের করতে হবে। আর গুণন করলে √3 এর সাথে এডি গুণ আর 144 এর সাথে 2 গুণ হয়ে 288। বাম পাশের √3 গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে সেটা ভাগ, 288 কে 3√3 দিয়ে ভাগ করলে 166.277 মিটার প্রায়। আসন্ন মান লেখা হয়েছে তাই একটা প্রায় লিখলাম। আমাদের বের করতে বলা হয়েছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা, অর্থাৎ এসিডি ত্রিভুজের 3 বাহুর যোগফল, এসি সিডি আর এডি বাহুর যোগফল। এসি সিডি দুটো বাহুই 96 করে, আর এডি এর মান আমরা কেবল বের করলাম 166.277। তো সবগুলো যোগ করে 358.277 মিটার প্রায়। এই হচ্ছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা। এবারে আসো ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের শেষ প্রশ্নটি, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন। বলা হয়েছে তিনটি ঘনকের ধার যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে প্রথম ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম ঘনকের ধার হচ্ছে 4 সেন্টিমিটার, তো আমরা ঘনকের ধার এ দিয়ে প্রকাশ করি। এই ক্ষেত্রে A1 দিয়ে প্রকাশ করলাম, কারণ এখানে তিনটা ঘনকের কথা বলা হয়েছে। প্রথম ঘনকের ধার A1 ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a, এই ক্ষেত্রে A1 এর মান A1 এর মান হচ্ছে 4, মান বসালাম, √3 আর 4 গুণ করে 6.928 সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে প্রথম ঘনকের কর্ণের দৈর্ঘ্য। খুবই ছোট্ট একটা প্রশ্ন। এবার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, যে ঘনক তিনটিকে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে তিনটা ঘনকের ধারের দৈর্ঘ্য দেওয়া ছিল 4, 5, 6 সেন্টিমিটার, সেই তিনটা ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করার কথা বলা হয়েছে। সেই নতুন ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো তিনটা ঘনক যাদের ধার দেওয়া ছিল সেগুলোকে আমরা A1, A2, A3 দিয়ে প্রকাশ করে নিলাম, 4, 5 আর হচ্ছে 6 সেন্টিমিটার। আর যে নতুন ঘনকটা তৈরি করার কথা বলেছে, নতুন ঘনকটার ধার আমরা শুধু A সেন্টিমিটার ধরলাম। এখন নতুন ঘনকটা যেহেতু ওই তিনটা ঘনককে গলিয়ে তৈরি করা হচ্ছে, তার মানে নতুন ঘনকটার আয়তন হবে হচ্ছে ওই তিনটা ঘনকের প্রদত্ত ঘনক তিনটার মোট আয়তনের সমান। সেই কথাটা এখানে লিখে নিয়েছি। যেহেতু ঘনক তিনটাকে গলিয়ে নতুন ঘনকটি তৈরি করা হয়েছে, সেহেতু নতুন ঘনকটির আয়তন হবে প্রদত্ত ঘনক তিনটির মোট আয়তনের সমান। অর্থাৎ নতুন ঘনকের আয়তনের সূত্র আমরা জানি যে ধার বা বাহুর উপর কিউব করলেই ঘনকের আয়তন হয়। তো নতুন ঘনকটার আয়তন হচ্ছে a কিউব, আর এই যে প্রশ্নে যে তিনটা ঘনক দেয়া আছে A1, A2, A3, এগুলোর উপর কিউব করলেই এদের আয়তন পাওয়া যাবে। সেই আয়তনগুলোর সমষ্টি, এই সমষ্টি হচ্ছে নতুন ঘনকের আয়তনের সমান। তো এগুলোর মান বসানো হয়েছে 4, 5, 6, হিসাব করলে 4 কিউব করলে 64, 5 এর কিউব করলে 125, আর 6 এর কিউব করলে হচ্ছে 216, এবং সেই সংখ্যাগুলো যোগ করে 405। এই কিউবটাকে ডান পাশে নিয়ে আসলে কিউব রুট বা ঘনমূল হয়। 405 এর ঘনমূল করে আমরা পাই
3986। তো এটাকে যদি দশমিকের পর এক ঘর পর্যন্ত নেওয়া হয় তাহলে 7.4 সেন্টিমিটার লেখা যায়। এটাকে দশমিকের পর খুব বেশি ঘর নিলাম না, কারণ এই এর মান দিয়ে পরবর্তীতে আরো কাজ আছে। দশমিকের পর বেশি ঘর নিলে সেটা হিসাব করতে অনেক সমস্যা হবে। আমাদেরকে নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলেছে। তো সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের আমরা জানি সূত্র হচ্ছে 6a²। ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ বর্গাকার, বর্গের এক একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে a²। 6টা যেহেতু একই রকম পৃষ্ঠ আছে ঘনকের, সেজন্য 6a² হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এর মান আমরা বের করেছি 7.4, তার উপরে স্কয়ার করে তার সাথে 6 গুণ করে দিলে 328.56 সেন্টিমিটার। একটা প্রায় লিখে দিলাম যেহেতু এখানে আসন্ন মান ব্যবহার করা হচ্ছে। আর কর্ণের দৈর্ঘ্য একবার ব্যবহার করেছি আমরা সূত্রটা √3a। এর মান হচ্ছে এই ক্ষেত্রে 7.4, তাহলে এটা ক্যালকুলেটরে গুণ করে দাও 12.817 সেন্টিমিটার প্রায়। এই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সবশেষে গ নম্বরে বলা হয়েছে যে ঘনক তিনটার ধার যদি একটা আয়তাকার ঘনবস্তুর ধার হয় তবে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ঘনক তিনটির ধার অর্থাৎ এই 4, 5, 6 এটা যদি একটা আয়তাকার ঘনবস্তুর ধার হয়, আয়তাকার ঘনবস্তুর তিনটা ধার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তো তার মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা হচ্ছে এই 4, 5, 6। তো এখানে আমি দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c দিয়ে প্রকাশ করেছি, সেগুলোর মান 4, 5, 6। তো এখানে আসলে প্রস্থ 5 না হয়ে প্রস্থটাকে 4 ধরলে ভালো হতো, কারণ প্রস্থ দৈর্ঘ্যের থেকে ছোট হয়। তো এটা আসলে কোনো বিষয় না, কোনো মানে ভুল বলা চলে না এটাকে, এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। তিনটা মাত্রাগুলোকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিবেচনা করি। এখন সেটা কোনটাকে তুমি কি নাম দিবা সেটাতে কিছু যায় আসে না। এখন সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলা হয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র জানি আমরা, আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA। এই পরিমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা খেয়াল করবা যে সূত্রগুলো যদি তোমরা খুব ভালো করে জানো তাহলে পরিমিতি খুবই সহজ। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র লিখলাম, এরপর মান বসালাম, এরপর বাকিটা শুধু হিসাবের কাজ। 4, 5, 20, এখানে 5, 6, 30, 4, 6, 24, এই সংখ্যাগুলো যোগ করে হচ্ছে 74, তার সাথে বাইরের 2 গুণ করে আমরা পাবো 148। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, ক্ষেত্রফল বর্গ একক। তো এই এককটা সবসময় ঠিকঠাক মতো লিখতে হবে এই ধরনের এই কথার অঙ্কের ক্ষেত্রে। আর আয়তন বের করতে বলেছে, আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল ABC। 4 × 5 × 6 গুণ করে 120। আয়তন একক হচ্ছে ঘন একক, এই ক্ষেত্রে ঘন সেন্টিমিটার। এই গ নম্বর প্রশ্নটা শেষ হলো। তো আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।